আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিমা প্রকল্প চালুর মাধ্যমে হরমুজের ওপর নিয়ন্ত্রণ জোরদার করবে ইরান। হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া। হরমুজে ট্রানজিট পেতে তেহরানের দরজায় ইউরোপের দেশগুলো। কেন হরমুজে সংঘাত বাড়লে সমস্যায় পড়বে বিশ্ব ইন্টারনেট ব্যবস্থাও। হরমুজ ইস্যুতে মার্কিন প্রস্তাবে চীনের আপত্তি। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব সঠিক নয়, রাশিয়া। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান যুক্তরাষ্ট্র নতুন উত্তেজনা, নির্বমান। হরমুজ নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা ইরানের। সিএনএনের প্রতিবেদন ইরানের নতুন রণকৌশল, হরমুজের তলদেশ নিয়ে মাস্টার প্ল্যান। হরমুজে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে, তেহরান। হরমুজ প্রণালীর তলদেশে ক্ষমতার নতুন উৎস খুঁজছে ইরান। ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে সরকার হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য একটি বিমা প্রকল্প চালুর পরিকল্পনা করছে। শনিবার ফার্স বার্তা সংস্থা জানিয়েছে যে ইরান সরকার এমন একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যা বিমার মাধ্যমে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনাকে সম্ভব করে তুলবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অধীনে বিভিন্ন সামুদ্রিক বিমা পলিসি এবং আর্থিক দায়বদ্ধতার সনদপত্র জারি করা হবে এবং এর অর্থ ক্রিপ্টো সম্পদে পরিশোধ করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে ইরানের $10 বিলিয়ন বেশি রাজস্ব আয় হবে। সপ্তাহের শুরুতে ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটি হরমুজ প্রণালীতে পরিচালনাগত এলাকা পুনর্নির্ধারণ করে এর সীমানা উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছে। এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় যে ইরান হরমুজ প্রণালীর ওপর তার নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরান সফরে গিয়ে শনিবার তার ইরানি প্রতিপক্ষ ইস্কান্দার মোমেনির সঙ্গে আলোচনা করেছেন। ইরানের একাধিক গণমাধ্যম জানিয়েছে যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে, যা শান্তি আলোচনার সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান, তবে চীন এই পথ উন্মুক্ত করার জন্য স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবটিকে সমর্থন করেছে রাশিয়া। রোববার 17 মে অস্ট্রিয়ার রাজধানী ভিজেনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলিয়ানভ বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মন্তব্যের সঙ্গে মস্কো পূর্ণভাবে একমত। ওয়াং ই বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নিরসনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী ও বিস্তৃত যুদ্ধবিরতি প্রয়োজন। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে বলেছেন, শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান নয়, সংলাপই একমাত্র সঠিক পথ। রাশিয়া ও চীনের এই অবস্থান এমন সময় সামনে এল যখন হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি পেতে ইউরোপীয় দেশগুলো এখন ইরানের সাথে আলোচনা শুরু করেছে। শনিবার 16 মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তান এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের সবুজ সংকেত পাওয়ার পর এবার ইউরোপীয় দেশগুলো তাদের জাহাজ চলাচলের অনুমতির জন্য ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর নৌবাহিনীর সাথে যোগাযোগ শুরু করেছে। তবে কোনো দেশ এই আলোচনায় অংশ নিয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল মূলত বন্ধ করে দেয় ইরান। পরবর্তীতে গত 8 এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস লঙ্গ চালানের প্রায় 1/5 এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য শান্তিকালীন সময়ে এই রুট দিয়েই পরিবহন করা হয়। ফলে এই জলপথের উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে, যা তেহরানকে ভূরাজনৈতিকভাবে বাড়তি সুবিধা দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নিজস্ব নৌ অবরোধ আরোপ করে রেখেছে। ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা গার্ডস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রণালী ব্যবস্থাপনা প্রোটোকল সংক্রান্ত একটি চুক্তির পর সাম্প্রতিক দিনগুলোতে চীনসহ বেশ কিছু দেশের কয়েক ডজন জাহাজকে তারা যাতায়াতের অনুমতি দিয়েছে। ইরান শুরু থেকেই স্পষ্ট করে বলে আসছে যে এই প্রণালীতে সামুদ্রিক যান চলাচল আর কখনোই যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।
এছাড়া গত মাস থেকে এই জলপথে আরোপিত টোল বা ফি থেকে তারা প্রথম রাজস্ব আদায়ও শুরু করেছে। এদিকে শনিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানান, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আরও সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য তারা একটি পেশাদার ও বিশেষায়িত ব্যবস্থা প্রস্তুত করেছেন, যা শিগগিরই উন্মোচন করা হবে। তিনি উল্লেখ করেন, এই নতুন ব্যবস্থার ফলে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা পক্ষগুলোই লাভবান হবে। পাশাপাশি জলপথ ব্যবহারের বিশেষায়িত পরিষেবার জন্য নির্ধারিত ফি সংগ্রহ করা হবে বলেও তিনি জানান। স্ট্রেইট অফ হরমুজ হরমুজ প্রণালী বন্ধ হলে শুধু তেল নয়, বিপদে পড়তে পারে বিশ্বের ইন্টারনেট ব্যবস্থাও। সমুদ্রতলের ফাইবার অপটিক কেবল দিয়েই চলে আন্তর্জাতিক ডেটার ৯৯%। যুদ্ধে এই কেবল ক্ষতিগ্রস্ত হলে ব্যাহত হতে পারে ব্যাংকিং, শেয়ার বাজার, ক্লাউড পরিষেবা ও ভারতের আইটি সেক্টর। কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ? হরমুজ প্রণালী ঘিরে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ও বাহরাইনের যৌথ উদ্যোগে উত্থাপিত খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে চীন। প্রস্তাবটির বিষয়বস্তু ও সময় নির্বাচনকে অনুপযুক্ত উল্লেখ করে বেজিং স্পষ্ট জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রস্তাব সংকট সমাধানে সহায়ক হবে না। রাষ্ট্রসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চং বলেছেন, হরমুজ পরিস্থিতি নিয়ে একপেশে অবস্থান গ্রহণ করে কোনো প্রস্তাব পাশ করা হলে তা সংকট আরও বাড়িয়ে তুলতে পারে। তিনি জোর দিয়ে বলেছেন, বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হল সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া মার্কিন বাহরাইনের খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালীতে সামরিক হামলা ও মাইন স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়েছে। তবে কূটনৈতিক মহলের ধারণা, এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটে উঠলে রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত মাসেও প্রায় একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাবের বিরুদ্ধে চীন ও রাশিয়া ভেটো প্রয়োগ করেছিল। তখন দেশই অভিযোগ তোলে, প্রস্তাবের ভাষা সম্পূর্ণ একপেশে এবং তা কেবল ইরানের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে তৈরি। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আনা নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে রাশিয়া। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভো স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে আমেরিকার খসড়া প্রস্তাবটি মোটেও সঠিক নয়। এর মাধ্যমে হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টির মার্কিন ও বাহরাইনি কৌশলের বিরুদ্ধে চীনের সমালোচনার প্রতি পূর্ণ সমর্থন জানাল মস্কো। শনিবার নিজের অফিসিয়াল এক্স, সাবেক টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুশ দূত উলিয়ানভো উল্লেখ করেন, হরমুজ প্রণালী নিয়ে বাহরাইন ও মার্কিন যুক্তরাষ্ট্রের জমা দেওয়া ইরান বিরোধী খসড়া প্রস্তাবের বিষয়ে বেইজিং যে অবস্থান নিয়েছে, মস্কো তার সঙ্গে সম্পূর্ণ একমত। এর আগে শুক্রবার জাতিসংঘের চীনা রাষ্ট্রদূত এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে বলেছিলেন, এই খসড়া প্রস্তাবের বিষয়বস্তু এবং পেশ করার সময় কোনোটি সঠিক নয় এবং এটি পাশ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো সাহায্যই করবে না। মার্কিন বাহরাইনি এই যৌথ খসড়া প্রস্তাবে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালীতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে। তবে কূটনীতিকদের ধারণা, প্রস্তাবটি ভোটাভুটির জন্য পেশ করা হলে রাশিয়া ও চীন আবারও তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটি বাতিল করে দেবে। এর আগের মাসেও এই দুই দেশ একই ধরনের একটি মার্কিন প্রস্তাবকে ইরানের প্রতি একপেশে আখ্যা দিয়ে ভেটো দিয়েছিল। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর তেহরান শত্রুভাবাপন্ন দেশ ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর অবৈধ অবরোধ ঘোষণা করে সেই চুক্তি লঙ্ঘন করেন। এর জবাবে গত মাস থেকে ইরান এই নৌপথে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপ শুরু করে। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়ে জোরপূর্বক হরমুজ প্রণালী উন্মুক্ত করার চেষ্টা করলেও ইরানের অনড় প্রতিরোধ ও অনমনীয় অবস্থানের মুখে তাদের সেই জলদস্যুতামূলক অভিযান বন্ধ করতে বাধ্য হয় ওয়াশিংটন। তেহরান বারবার স্পষ্ট করে বলেছে, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি কেবল কোনো সাধারণ সামুদ্রিক সংকট বা সীমিত নিরাপত্তা বিরোধ নয়, বরং এটি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি উস্কানিমূলক ও আগ্রাসী যুদ্ধেরই সরাসরি ফল। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও সম্ভাব্য টোল ব্যবস্থা ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের দাবি করেছে ইরান, যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি মাস্কাট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ১০ সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে বন্ধ জাহাজ চলাচল। এই প্রণালী দিয়েই স্বাভাবিক সময়ে বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের ৫ ভাগের ১ ভাগ যেত। এখন সেই পথ খোলার শর্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাশাপাশি প্রণালীর দক্ষিণ দিকে ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড মুসান্দাম অবস্থিত হওয়ায় অনিবার্যভাবে এই সংকটে জড়িয়ে পড়েছে দেশটি। ভারতে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন,
হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত। মাঝখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই, তাই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয় করছে তারা। জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে নিবন্ধনের পাশাপাশি ব্যারেল প্রতি প্রায় $1 হারে ফির দাবি ইরানের। তবে এই প্রণালীকে ঘিরে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ওমান। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজে কোনো ধরনের টোল বা ফি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ওমানও একই অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মতে, এমন ব্যবস্থা বৈশ্বিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। এমনকি এ ধরনের পদক্ষেপে নৌ চলাচলে বাধা এলে যুক্তরাষ্ট্র তা প্রতিরোধ করবে। চলমান পরিস্থিতিতে ওমানের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশটি একদিকে ইরানের সঙ্গে ভৌগোলিকভাবে যুক্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কৌশলগত অংশীদার। ফলে হরমুজ ইস্যুতে দুপক্ষের চাপের মুখে পড়েছে মাস্কাট। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের প্রস্তাবিত টোল ব্যবস্থা ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে। হরমুজ প্রণালীতে নতুন রুট ব্যবস্থার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডমে ব্যবস্থার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর ইরান হরমুজ প্রণালীকে সফলভাবে অবরোধ করে। সেটিতে সফল হওয়ার পর এবার বিশ্ব অর্থনীতির আরেক গোপন ধমনীকে লক্ষ্যবস্তু করছে ইরান। সেটি হল হরমুজ প্রণালীর নিচ দিয়ে বিস্তৃত সাবসি বা সমুদ্রতলের কেবল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে ইউরোপ, এশিয়া ও পার্শ্ব উপসাগরের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ও আর্থিক তথ্য আদান প্রদান হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ইরান এখন হরমুজ প্রণালীর নিচ দিয়ে স্থাপিত সাবসি ইন্টারনেট কেবল ব্যবহারের জন্য বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোর কাছ থেকে অর্থ আদায় করতে চায়। ইরানি গণমাধ্যমগুলো অস্পষ্ট ভাষায় হুমকিও দিয়েছে, যদি কোম্পানিগুলো অর্থ না দেয়, তাহলে এই ডেটা ট্রাফিক ব্যাহত হতে পারে। গত সপ্তাহে তেহরানের আইন প্রণেতারা এমন একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন, যা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করা সাবমেরিন কেবলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি গত সপ্তাহে এক্সে লিখেছেন, আমরা ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC ঘনিষ্ঠ গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী থেকে আয় আদায়ের তেহরানের এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা ও আমাজনের মতো কোম্পানিগুলোকে ইরানের আইন মেনে চলতে হবে। একই সঙ্গে সাবমেরিন কেবল পরিচালনাকারী কোম্পানিগুলোকে কেবল চলাচলের জন্য লাইসেন্স ফি দিতে হবে এবং কেবল মেরামত ও রক্ষণাবেক্ষণের একছত্র অধিকার থাকবে ইরানি কোম্পানিগুলোর হাতে। এই কোম্পানিগুলোর কয়েকটি হরমুজ প্রণালী ও পার্শ্ব উপসাগরের ভেতর দিয়ে যাওয়া কেবল প্রকল্পে বিনিয়োগ করেছে। তবে এসব কেবল আদৌ ইরানের জলসীমা অতিক্রম করে কিনা তা স্পষ্ট নয়। এটাও পরিষ্কার নয় যে ইরান কিভাবে প্রযুক্তি জায়ান্টগুলোকে বাধ্য করবে, কারণ কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব কোম্পানি ইরানকে কোনো অর্থ দিতে পারে না। ফলে কোম্পানিগুলো ইরানের এই বক্তব্যকে বাস্তব নীতির চেয়ে রাজনৈতিক অবস্থান প্রদর্শনের কৌশল হিসেবে দেখতে পারে। তবু রাষ্ট্রসংশ্লিষ্ট ইরানি গণমাধ্যমগুলো আড়ালে আবডালে হুমকি দিয়ে বলছে, কেবল ক্ষতিগ্রস্ত হলে বৈশ্বিক ডেটা পরিবহনের $1 ট্রিলিয়ন প্রবাহ ব্যাহত হতে পারে এবং বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগে প্রভাব পড়তে পারে। CNN এ বিষয়ে ইরানি প্রতিবেদনে উল্লেখিত কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে ফেরার পর যুদ্ধ আবারও শুরু হতে পারে, এমন আশঙ্কা বাড়তে থাকায় ইরান ক্রমেই ইঙ্গিত দিচ্ছে যে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী নানা হাতিয়ার রয়েছে। এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে জ্বালানি রপ্তানির বাইরে হরমুজ প্রণালীর গুরুত্ব কতটা গভীর। একই সঙ্গে তেহরান তার ভৌগোলিক অবস্থানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত শক্তিতে রূপ দিতে চাইছে। সাবসি কেবল বৈশ্বিক সংযোগ ব্যবস্থার মূল মেরুদণ্ড। বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ও ডেটা ট্রাফিক এই কেবলগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। এসব কেবলকে লক্ষ্যবস্তু করা হলে শুধু ইন্টারনেটের গতি কমবে না, বরং ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ, AI ক্লাউড অবকাঠামো, রিমোট কাজ, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং সেবাও হুমকির মুখে পড়বে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এশফান্দিয়ারি বলেছেন, হরমুজ প্রণালীর ওপর নিজেদের প্রভাব দেখানো এবং শাসন ব্যবস্থার টিকে থাকা নিশ্চিত করাই ইরানের এই কৌশলের অংশ। এই যুদ্ধে ইসলামিক রিপাবলিকের মূল লক্ষ্য হল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। তিনি বলেন, ইরান বৈশ্বিক অর্থনীতির ওপর এমন বিপুল ব্যয় চাপিয়ে দিতে চায়, যাতে ভবিষ্যতে আর কেউ ইরানের ওপর হামলার সাহস না করে। ডিজিটাল বিপর্যয়ের শৃঙ্খল। হরমুজ প্রণালীর ভেতর দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তঃমহাদেশীয় সাবসি কেবল চলে গেছে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক মোস্তফা আহমেদ বলেন, ইরানকে ঘিরে দীর্ঘদিনের নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক অপারেটররা সচেতনভাবেই ইরানের জলসীমা এড়িয়ে গেছে। ফলে অধিকাংশ কেবল ওমান অংশের সরু করিডোরে কেন্দ্রীভূত হয়েছে।
আহমেদ উপসাগরীয় অঞ্চলে সাবমেরিন যোগাযোগ অবকাঠামোর ওপর বড় ধরনের হামলার প্রভাব নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তবে টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মোল্ডিন বলেছেন, ফ্যালকন ও গালফ ব্রিজ ইন্টারন্যাশনাল জিবিআই নামের দুটি কেবল ইরানের জলসীমার মধ্য দিয়ে গেছে। ইরান সরাসরি বলেনি যে তারা কেবল ধ্বংস করবে, কিন্তু দেশটি কর্মকর্তা, আইনপ্রণেতা ও রাষ্ট্রঘনিষ্ঠ গণমাধ্যমের মাধ্যমে বারবার ঘোষণা দিয়েছে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের শাস্তি দিতে তারা প্রস্তুত। বিশ্লেষকদের মতে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এটি ইরানের উদ্ভাবিত নতুন এক অসম যুদ্ধকৌশল বলেই মনে হচ্ছে। মোস্তফা আহমেদ বলেন, ডুবুরি, ছোট সাবমেরিন এবং পানির নিচের ড্রোনে সজ্জিত আইআরজিসি পানির নিচের কেবলগুলোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, যেকোনো হামলা এক ধরনের ধারাবাহিক ডিজিটাল বিপর্যয় সৃষ্টি করতে পারে, যার প্রভাব একাধিক মহাদেশে ছড়িয়ে পড়বে। পার্শ্ব উপসাগরের ওপারে থাকা ইরানের প্রতিবেশীরা ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের মুখে পড়তে পারে। এতে তেল ও গ্যাস রপ্তানির মতো গুরুত্বপূর্ণ খাত এবং ব্যাংকিং ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। শুধু অঞ্চল নয়, ভারতেরও বড় অংশের ইন্টারনেট ট্রাফিক বিঘ্নিত হতে পারে। এতে দেশটির বিশাল আউটসোর্সিং শিল্প খাত বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন মোস্তফা আহমেদ। মোস্তফা আহমেদ জানান, এই প্রণালী এশিয়ার ডেটা হাব, যেমন সিঙ্গাপুর এবং ইউরোপের কিছু কেবল ল্যান্ডিং স্টেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল করিডোর হিসেবে কাজ করে। তিনি বলেন, এখানে কোনো বিঘ্ন ঘটলে ইউরোপ ও এশিয়ার মধ্যকার আর্থিক লেনদেন, শেয়ার বাজার ভিত্তিক ট্রেডিং এবং আন্তঃসীমান্ত অর্থনৈতিক কার্যক্রম ধীর হয়ে যেতে পারে। একই সঙ্গে পূর্ব আফ্রিকার কিছু অংশ ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখেও পড়তে পারে। আর যদি ইরানের মিত্র গোষ্ঠীগুলো লোহিত সাগরেও একই ধরনের কৌশল প্রয়োগের সিদ্ধান্ত নেয়, তাহলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতে পারে। এর আগে 2024 সালে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি যোদ্ধাদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি জাহাজ ডুবে যাওয়ার সময় তার নৌ সমুদ্রতলের ওপর টেনে নিয়ে যায়। এতে 3টি সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইচজিসি গ্লোবাল কমিউনিকেশনসের তথ্যমতে এর ফলে ওই অঞ্চলের প্রায় 25% ইন্টারনেট ট্রাফিক ব্যাহত হয়েছিল। তবে টেলিজিওগ্রাফি জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু দেশে এসব কেবল ক্ষতিগ্রস্ত হলে প্রভাব বড় হতে পারে বটে, কিন্তু 2025 সালের হিসাবে হরমুজ প্রণালী অতিক্রমকারী কেবলগুলো বৈশ্বিক আন্তর্জাতিক ব্যান্ডউইথের 1% কম বহন করে। কেবল যুদ্ধ নতুন কিছু নয়। ইতিহাস বলে 1858 সালে প্রথম ট্রান্সআটলান্টিক টেলিগ্রাম একটি সমুদ্রতলের কেবলের মাধ্যমে পাঠানো হয়েছিল। এতে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস বুকাননকে অভিনন্দন জানিয়ে 98 শব্দের একটি বার্তা পাঠান। বার্তাটি পৌঁছাতে সময় লেগেছিল 16 ঘণ্টার বেশি। এরপর থেকে সমুদ্রতলের কেবলের গুরুত্ব বহুগুণে বেড়েছে। বর্তমানে আধুনিক সাবমেরিন কেবলের একটি অপটিক্যাল ফাইবার আলোর গতিতে প্রায় 15 কোটি একসঙ্গে চলমান ফোন কলের সমপরিমাণ তথ্য বহন করতে পারে। পানির নিচের যোগাযোগ কেবল বিচ্ছিন্ন করার ইতিহাসও প্রায় 2 শতাব্দী পুরনো। 1850 সালে ইংলিশ চ্যানেলে প্রথম টেলিগ্রাফ কেবল স্থাপনের পর থেকেই এ ধরনের কৌশল ব্যবহারের নজির রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই ব্রিটেন জার্মানির প্রধান টেলিগ্রাফ কেবল কেটে দেয়, যার ফলে জার্মানি তার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ হারায়। বর্তমান যুগে অধিকাংশ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা খুব বড় ধরনের বিঘ্ন তৈরি করে না, কারণ অপারেটররা দ্রুত বৈশ্বিক সাবসি নেটওয়ার্কের মাধ্যমে ট্রাফিক অন্য পথে সরিয়ে নিতে পারে। কিন্তু আজকের পৃথিবীতে বড় আকারের কোনো ক্ষতি হলে তার পরিণতি টেলিগ্রাফ যুগের তুলনায় বহুগুণ ভয়াবহ হবে, কারণ এখন বিশ্বের প্রায় সম্পূর্ণ তথ্যপ্রবাহ এসব কেবলের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে ইরানে চলমান যুদ্ধ কেবল মেরামতের কাজও মারাত্মকভাবে জটিল করে তুলতে পারে, কারণ ত্রুটি মেরামতের সময় রক্ষণাবেক্ষণ জাহাজগুলোকে দীর্ঘ সময় স্থির অবস্থানে থাকতে হয়। পরিস্থিতিকে আরও কঠিন করেছে আরেকটি তথ্য। সাধারণত এই অঞ্চলে যে 5টি রক্ষণাবেক্ষণ জাহাজ কাজ করে, তার মধ্যে এখন মাত্র একটি পার্শ্ব উপসাগরের ভেতরে রয়েছে বলে জানান মোল্ডিন। সুয়েজ খালের মডেল অনুসরণের চেষ্টা। ইরানি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, তাদের জলসীমা অতিক্রম করা সাবসি কেবলের ওপর ফি আরোপের প্রস্তাব আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারা 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন বা আনক্লোসের কথা উল্লেখ করেছে, যেখানে সাবমেরিন কেবল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান রয়েছে। ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও তা অনুমোদন করেনি। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে এটি প্রচলিত আন্তর্জাতিক আইনের অংশ হিসেবে কার্যকর বলে বিবেচিত হয়। আনক্লোসের 79 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, উপকূলীয় রাষ্ট্রগুলো তাদের ভূখণ্ড বা আঞ্চলিক সমুদ্রে প্রবেশকারী কেবল বা পাইপলাইনের জন্য শর্ত আরোপের অধিকার রাখে। ইরানি গণমাধ্যমগুলো উদাহরণ হিসেবে মিসরকে সামনে এনেছে। কায়রো সুয়েজ খালের কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে ইউরোপ ও এশিয়াকে সংযুক্তকারী বহু সাবসি কেবল হোস্ট করছে। এর মাধ্যমে দেশটি প্রতিবছর ট্রানজিট ও লাইসেন্স ফি থেকে শত শত মিলিয়ন ডলার আয় করে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে সুয়েজ খাল ও হরমুজ প্রণালীর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।
সুয়েজ খাল মিশরের ভূখণ্ড কেটে তৈরি করা একটি কৃত্রিম নৌপথ। অন্যদিকে হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক সামুদ্রিক প্রণালী, যা ভিন্ন আইনি কাঠামোর অধীনে পরিচালিত হয়। দিনা এশফান্দিয়ারি বলেন, ইরান তাত্ত্বিকভাবে জানত যে হরমুজ প্রণালীকে ঘিরে তাদের একটি কৌশলগত প্রভাব রয়েছে, কিন্তু বাস্তবে হুমকিগুলো কার্যকর করলে এর প্রভাব কতটা বড় হতে পারে সে বিষয়ে তারা নিশ্চিত ছিল না। এখন তেহরান সেই প্রভাব আবিষ্কার করেছে। ইরান জানিয়েছে, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এফপি জানায়, পূর্ব এশিয়ার দেশ, বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের জাহাজ চলাচলের পর এবার ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকেও তেহরানের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে ইরানের নৌবাহিনীর সঙ্গে আলোচনা চলছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের অনুমতি নিশ্চিত করা যায়। তবে কোনো ইউরোপীয় দেশ এই আলোচনায় যুক্ত রয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরে যাওয়ার পর ইরানে ফের যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় ইরান তাদের সামরিক শক্তির বাইরেও ভিন্ন এক সক্ষমতা বা হাতিয়ারের জানান দেওয়ার চেষ্টা করছে। জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর দেশটি এখন হরমুজ প্রণালীতে ক্ষমতার নতুন উৎস খুঁজছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির অন্যতম গোপন এক ধমনির দিকে তারা নজর দিচ্ছে। জলপথটির তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলের মাধ্যমে এশিয়া, ইউরোপ ও পার্শ্ব উপসাগরীয় অঞ্চলে ইন্টারনেট ও আর্থিক ডেটা আদান প্রদান করা হয়। ইরান এখন এই কেবলের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে থেকে ফি আদায় করতে চায়। এরই মধ্যে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে এই নিয়ে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সাবমেরিক কেবলের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ফি না দিলে ইন্টারনেট ট্রাফিক ব্যাহত বা বিঘ্নিত হতে পারে। তেহরানের পার্লামেন্টের সদস্যরাও গত সপ্তাহে এ সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এক্সে ঘোষণা দেন, আমরা ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট গণমাধ্যমও জানিয়েছে, রাজস্ব আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে গুগল, মাইক্রোসফট, মেটা ও আমাজনের মতো কোম্পানিগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। পাশাপাশি সাবমেরিন কেবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে। এই কেবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার থাকবে ইরানি সংস্থাগুলোর হাতে। গুগল, মেটা ও মাইক্রোসফট সহ অন্য টেকজায়ান্টের মধ্যে বেশ কয়েকটি কোম্পানি হরমুজ প্রণালী ও পার্শ্ব উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবলের পেছনে বিনিয়োগ করেছে। তবে কেবলগুলো আসলেই ইরানের জলসীমার ভেতর দিয়ে গেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া কঠোর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি জায়ান্টগুলোর পক্ষে ইরানকে যেকোনো ধরনের অর্থ পরিশোধ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে ইরানি শাসনগোষ্ঠী কিভাবে তাদের এই আইন মানতে বাধ্য করবে তা নিয়েও ধোঁয়াশা আছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত ইরানি গণমাধ্যমগুলোর প্রতিবেদনে সাবমেরিন কেবলের ক্ষতি করার প্রচ্ছন্ন হুমকিও আছে। এমনটা হলে তা বৈশ্বিক ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কয়েক ট্রিলিয়ন ডলারের ক্ষতিসাধন করতে পারে। বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। ইরানের সম্ভাব্য পদক্ষেপটি নিয়ে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ভাবনা জানতে যোগাযোগ করেছে সিএনএন। তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। কারা ভুক্তভোগী হবে? সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক হাবতুর রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ গবেষক মোস্তফা আহমেদ পার্শ্ব উপসাগরের সাবমেরিন যোগাযোগ অবকাঠামো নিয়ে গবেষণা করেছেন। তিনি বলেন, বেশ কয়েকটি প্রধান আন্তঃমহাদেশীয় সাবমেরিন কেবল হরমুজ প্রণালীর মধ্য দিয়ে গেছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে আন্তর্জাতিক অপারেটররা প্রণালীর ইরানি জলসীমা এড়িয়েছেন। তারা বেশিরভাগ কেবল জলপথটির ওমান অংশে স্থাপন করেছেন। ইরানের সম্ভাব্য কোনো হামলায় এই সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হলে পার্শ্ব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাদের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস রপ্তানির পাশাপাশি ব্যাংকিং খাতও ক্ষতিগ্রস্ত হবে। গবেষক আহমেদের মতে, এই অঞ্চলের বাইরে ভারতের ইন্টারনেট নির্ভর খাতগুলোর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে আউটসোর্সিং শিল্প কয়েক কোটি ডলার লোকসানের ঝুঁকিতে পড়বে। সাবমেরিন কেবলগুলো মূলত বৈশ্বিক যোগাযোগের মেরুদণ্ড। এগুলোর ক্ষতি করা হলে শুধু ইন্টারনেটের গতি কমবে না, ব্যাংকিং ব্যবস্থা, সামরিক যোগাযোগ ও এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রিমোট ওয়ার্ক, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং সার্ভিসের মতো সব ক্ষেত্রেই হুমকির মুখে পড়বে। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এশফান্দিয়ারি বলছেন, ইরানের এই হুমকি মূলত হরমুজ প্রণালীর ওপর নিজেদের প্রভাব প্রদর্শন করার এবং বর্তমান শাসন ব্যবস্থার টিকে থাকা নিশ্চিতের একটি কৌশল। এর মূল উদ্দেশ্য হল বিশ্ব অর্থনীতির ওপর এমন এক বিশাল ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কেউ ইরানে আক্রমণের সাহস না পায়। ইরানি গণমাধ্যমগুলোর দাবি, সাবমেরিন কেবলের ওপর ফি আরোপের প্রস্তাবটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তারা 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনের ইউএন ক্লস কথা উল্লেখ করেছে। এর 79 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী
উপকূলীয় রাষ্ট্রগুলো তাদের নিজস্ব ভূখণ্ড বা আঞ্চলিক জলসীমায় প্রবেশকারী কেবল বা পাইপলাইনের ওপর শর্ত আরোপের অধিকার রাখে। গণমাধ্যমগুলো মিশরের সুয়েজ খালেরও উদাহরণ দিয়েছে। কায়রো ইউরোপ ও এশিয়াকে যুক্ত করা বহু সাবমেরিন কেবলের ওপর ফি নির্ধারণের মাধ্যমে বছরে $100 কোটি রাজস্ব আয় করে।